৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি আজ ঠিক কোন দিকে মোড় নিয়েছে? কি কি ঘটছে আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে? কে আজ শুনানি করাচ্ছেন? মামলার গতি ঠিক কোন দিকে এগিয়েছে? বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে। আমরা জানি আজ অর্থাৎ ২৯শে অক্টোবর ২০২৫ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মৈত্র স্যারেরা এই ৩২,০০০ নন ট্রেন্ড প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য দুপুর ২টোর সময় লিস্টেড রেখেছেন। দীর্ঘ প্রায় ১ মাসেরও পর এসে এই মামলাটির শুনানি প্রক্রিয়ার জন্য ছুটির পর শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড হয়েছে এবং পূর্ব নির্ধারিত সূচি অনুসারে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তারা শুনানি করাচ্ছেন। ইতিপূর্বেই আমরা জানি ২০১৪ সালের প্রাথমিক টেট থেকে যে সমস্ত নন ট্রেন শিক্ষকরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন ২০১৭ সালে, সেই সমস্ত নন ট্রেন শিক্ষকরা তাদের চাকরি বাতিলের যে মামলা, তার গতি প্রকৃতি আজ অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে পিটিশনারদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। আমরা জানি এই মামলায় যারা অ্যাফেক্টেড পার্টি অর্থাৎ শিক্ষক-শিক্ষিকারা তাদের সমস্ত বক্তব্য, সমস্ত আর্গুমেন্ট তারা কমপ্লিট করে ফেলেছেন এবং সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ মূল যারা রয়েছেন এই মামলার পিটিশনার তাদের সমস্ত বক্তব্য তারা কমপ্লিট করে ফেলেছেন এবং এর পরবর্তীতে দীর্ঘ প্রায় এই মামলার শুনানি প্রক্রিয়া শেষের পর্যায়ে এসে এই মামলার মূল রিট পিটিশনার এই মুহূর্তে অ্যাপ্লায়েন্ট যারা রয়েছেন এর মধ্য থেকে তরুণজ্যোতি তেওয়ারি মহাশয়, কুমারজ্যোতি তেওয়ারি মহাশয় এবং সৌম্য মজুমদার মহাশয়ের সমস্ত আর্গুমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং এই মুহূর্তে বিকাশবাবু লাস্ট শুনানি প্রক্রিয়া করেছেন এবং আজও তিনি তার কন্টিনিউ আর্গুমেন্ট রাখছেন। বিকাশবাবু মূলত মুখ্য যে জায়গাটা তুলে ধরার চেষ্টা করছেন, তিনি ২০১৪ সালে ঘটে যাওয়া যে সমস্ত অঘটনগুলো বা যে সমস্ত ইললিগ্যালিটিস, যে সমস্ত দুর্নীতি, যে সমস্ত অনিয়ম বেনিয়মগুলো ঘটানো হয়েছে বা সিবিআই তদন্তের মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে ২০১৪ সালের প্রাথমিক টেট কে রিলেটেড কে কেন্দ্র করে সিবিআই যে তদন্তের মধ্য দিয়ে যে রিপোর্ট সাবমিট করেছে ইতিমধ্যেই, সেখান থেকে যে বিষয়বস্তুগুলো উঠে এসে সেই বিষয়বস্তুগুলো তিনি তুলে ধরার চেষ্টা করছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে ২০১৪ সালের প্রাথমিক টেটে বিভিন্ন ধরনের ইললিগ্যালিটিস ঘটানো হয়েছে এবং তার সূত্র ধরেই এই ৩২,০০০ রিক্রুটমেন্ট প্রসেসের দুর্নীতি ঘটানো হয়েছে তা তিনি বলতে চেয়েছেন। কিন্তু বিকাশবাবু তিনি যখন এই ৩২,০০০ নন ট্রেন্ড প্রাথমিক শিক্ষকদের মামলার সঙ্গে ২০১৪ সালের প্রাথমিক টেটকে একটা লিঙ্ক করে দেওয়ার চেষ্টা তিনি করছেন, সেই সময় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি আবারও বিপরীতে প্রশ্ন করেন যে সেটা তো ২০১৪ সালের প্রাথমিক টেটকে কেন্দ্র করে হয়েছে, তার সঙ্গে ২০১৭ সালের এই ৩২,০০০ নন ট্রেন্ড প্রাথমিক শিক্ষকদের রিক্রুটমেন্টের কি সম্পর্ক রয়েছে? দুটো তো পৃথকধর্মী বিষয়। কিন্তু বিকাশবাবু তিনি তুলে ধরার চেষ্টা করেন যে দুটো পৃথকধর্মী বিষয় হলেও ১৪ সালের টেটকে রিলেটেড তার সূত্র ধরেই এই ৩২,০০০ রিক্রুটমেন্টের মধ্যে করাপশন ঘটানো হয়েছে। কিন্তু সরাসরি এই ৩২,০০০ রিক্রুটমেন্টের মধ্যে করাপশন ঘটানো হয়েছে বা ইললিগ্যালিটিস ঘটানো হয়েছে তার তথ্য কিন্তু তিনি সরাসরি দিতে পারেননি। তিনি মূলত ১৪ যে প্রাথমিক টেট এবং সেখানে কিভাবে অবৈধতা বা টেট পাস করানো হয়েছে বা সেখানে বিভিন্ন ধরনের অভিযোগগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেটার সঙ্গে লিঙ্ক করেই ৩২,০০০ রিক্রুটমেন্ট প্রসেসের লিঙ্ক করার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে এর আগেই এই মামলার যারা অ্যাফেক্টেড পার্টি অর্থাৎ শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে বিভিন্ন আইনজীবীরা, বিশেষ করে অনিন্দ্য লাহিড়ী মহাশয়রা তারা তুলে ধরার চেষ্টা করেছেন যে ২০১৪ সালের প্রাথমিক টেট এবং তার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী এবং বিভিন্ন ধরনের মামলা বা বিভিন্ন ব্যক্তিবর্গরা তারা বিভিন্ন কাস্টাডি থেকে শুরু করে এসএসসি রিলেটেড সমস্ত বিষয়গুলো একসঙ্গে রিলেটেড হয়ে যারা কাস্টাডির মধ্যে রয়েছেন, সেই বিষয়গুলো সম্পূর্ণ পৃথকধর্মী বিষয় এবং ২০১৪ সালের যে প্রাথমিক টেট সেখানে যে অভিযোগগুলো রয়েছে সেটা সম্পূর্ণ পৃথকধর্মী বিষয় এবং সেটার সঙ্গে এই রিক্রুটমেন্ট প্রসেসের কোনো সম্পর্ক নেই। তারা বলতে চেয়েছেন যে, যে মামলাকারীরা মূল যারা রিট পিটিশনার রয়েছেন তারাও সেই ২০১৪ সালের প্রাথমিক টেট পাস এবং এখানে সবাই একই টেট পাস করে এসছেন। সুতরাং সেই টেটকে অভিযোগ তোলার সম্পূর্ণ স্ববিরোধী, অর্থাৎ যে টেট আমি নিজে পাস করে এসেছি সেই টেটের বিরুদ্ধে আমি অভিযোগ জানাচ্ছি। এটা নিজের স্ববিরোধী, অর্থাৎ এটা করা যায় না। যে টেট দিয়ে আমি এই মামলা করছি যদি সেই টেট আমি পাস না করতে পারি তাহলে আজকের এই ৩২,০০০ মামলাটাও তার যথার্থতা আসে না বা সেই মামলাটার কোনো ভ্যালু থাকে না। তাই যে মামলার রিট পিটিশনাররা যারা রয়েছেন তারা ২০১৪ সালের টেটকে নিয়ে কোনো প্রশ্নচিহ্ন তুলতে পারেন না। প্রশ্ন তুলতে পারেন কারা? যারা ২০১৪ সালের প্রাথমিক টেট পাস করতে পারেননি একমাত্র তারাই এই অভিযোগটা তুলতে পারেন। কিন্তু যারা টেট পাস করে রয়েছেন, যারা মূল রিট পিটিশনার রয়েছেন তারা তো সবাই টেট পাস, তারা এই অভিযোগ তুলতে পারেন না। সে সমস্ত শিক্ষকরা, আইনজীবী তারা এই সমস্ত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেন এবং বিচারপতিকে বোঝানোর চেষ্টা করেছিলেন। সেই মতো অনারেবল জাস্টিস মহাশয় তপব্রত চক্রবর্তী মহাশয় তিনিও বুঝেছেন যে হ্যাঁ সত্যিই তো ১৪ সালের টেট সেইটার সঙ্গে যদি কোনো দুর্নীতি, করাপশন, অবৈধতা যদি কিছু ঘটে থাকে তাহলে তার সঙ্গে এই রিক্রুটমেন্ট প্রসেসের কি
কোনো লিঙ্ক করা যায় না, সে বিষয়টা তিনি উপলব্ধি করেছেন। তো সেই বিষয়টাই বিকাশবাবুকে তিনি কাউন্টার করেছিলেন যে, সেটা তো 14 সালের ডেটকে কেন্দ্র করে ঘটনা ঘটানো হয়েছে। এখানে তো এই রিক্রুটমেন্ট প্রসেসে কি আপনার কোনো সরাসরি অবৈধতা ইল্লিগালিটিস ঘটানো হয়েছে? সেই বিষয়ে কিন্তু বিকাশবাবু সরাসরি কোনো অ্যান্সার দিতে পারেননি বা সরাসরি যে এই ক্যান্ডিডেট এরা ইল্লিগালিটিস ভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, সেই বিষয়বস্তু কিন্তু এখনো পর্যন্ত তিনি তুলে ধরতে পারেননি। ইতিপূর্বেই বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে এবং সিবিআই তদন্তের মধ্য দিয়ে যে রিপোর্ট তারা সাবমিট করেছে, সেখান থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় যে বিভিন্ন ক্যান্ডিডেটদেরকে তাদেরকে ১ নাম্বার বৃদ্ধি করে তাদেরকে পাস করিয়ে রিক্রুটমেন্ট প্রসেসে তাদের চাকরি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি ২৬৯ জন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণ পৃথক। সেই রিক্রুটমেন্ট প্রসেসটা পরবর্তী সময়ে হয়েছে ২০১৭ এর লাস্ট পজিশনে বা ২০১৮ সালে এসে হয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা। সেটা ৩২,০০০ নন ট্রেন নয় এবং সেখানে শিক্ষকদের পক্ষ থেকে তারাও জানিয়েছেন যে এটা নিয়ে বিভিন্ন আর্গুমেন্ট হয়েছে। সেই পর্যায় থেকে তারা তুলে ধরেছেন যে এই যে ২৬৯ জন ক্যান্ডিডেট তারা সম্পূর্ণ ট্রেইন ক্যান্ডিডেট। তার মধ্যে শুধুমাত্র একজন নন ট্রেন রয়েছেন। সুতরাং ট্রেন্ড এর ক্যান্ডিডেট নিয়ে এখানে যেহেতু কোনো অভিযোগ বা কোনো প্রশ্নচিহ্ন তুলছেন না ৩২,০০০ রিক্রুটমেন্ট প্রসেসে পিটিশনাররা, তাই নন ট্রেন্ডদের এই মামলার পরিপ্রেক্ষিতে ওই ২৬৯ এর কোনো বাস্তবতা বা লিঙ্ক করা যায় না। সেটা সম্পূর্ণ পৃথকভাবে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে। সুতরাং এই ২৬৯ জন ক্যান্ডিডেটের মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে। তাদের সুপ্রিম কোর্ট আপাততভাবে চাকরি ফিরিয়ে রেখেছে বা তাদের চাকরি সবলে রেখে দিয়েছে। মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে। মামলার ফাইনাল ফাইন্ডিংস এর উপর নির্ভর করবে তাদের চাকরির ভবিষ্যৎ। এবং সেই সঙ্গে সিবিআই তদন্তের মধ্য দিয়ে টোটাল ৯৪ জনের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল। ইতিপূর্বেই বিভিন্ন কোর্টের মধ্য দিয়ে সেই তথ্য উঠে এসেছে এবং তাদেরও মামলা চলছে। তাদের কলকাতা হাইকোর্ট তাদের চাকরি বাতিল করে দিয়েছিল এবং সেই বাতিলের পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট তাদের ক্লিন চিট দেয়। ক্লিন চিট বলতে এই মুহূর্তে তাদের মামলা একই রকমভাবে পেন্ডিং অবস্থায় রয়েছে। মামলার ফাইনাল ফাইন্ডিংস এর উপর নির্ভর করছে তাদের চাকরির ভবিষ্যৎ। সুতরাং তারাও কিন্তু এই মুহূর্তে চাকরিরত অবস্থায় রয়েছেন। তো সেই ৯৪ জন ক্যান্ডিডেট তারাও টেট পাস করেনি। টেট পাস না করে তাদের চাকরি দেওয়া হয়েছে। সেই ৯৪ জন ক্যান্ডিডেট তারাও এই ৩২,০০০ এর কোনো পার্ট নয়। তারা পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। তার ফলে সিবিআই যে তদন্ত রিপোর্ট দিয়েছে বা সেখান থেকে যে তথ্য বেরিয়ে এসছে, সেই তথ্যের মধ্যে কিন্তু ৩২,০০০ এর ক্যান্ডিডেটের মধ্যে কোনো অভিযোগ তারা খুঁজে বের করতে পারেননি। সুতরাং নন ট্রেন ৩২,০০০ রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে যে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে এসছে বারংবার, কতটা বাস্তবতা রয়েছে সে বিষয়ে কিন্তু কোর্টের শুনানি প্রক্রিয়া থেকে আমরা যতটুকু অনুভব করতে পেরেছি যে মামলার যারা মূল পিটিশনার রয়েছেন তারা কিন্তু সরাসরি কোনো ক্যান্ডিডেট যে চাকরির টাকার বিনিময়ে পেয়েছেন বা কোনো ব্যক্তি তিনি টাকা পয়সা ট্রানজাকশন করেছেন, এই ব্যক্তি টাকা পয়সা ট্রানজাকশন করে চাকরি পেয়েছেন, এমন কোনো অভিযোগ তারা কিন্তু বা এমন কোনো তথ্য প্রমাণ সহ তারা কিন্তু তুলে ধরতে পারেননি। তবে শুধুমাত্র রিক্রুটমেন্ট প্রসেসে করাপশন, ইল্লিগালিটিস এই বিষয়বস্তুগুলো নয়, যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা সেই বিষয়বস্তুগুলো বারংবার উঠে এসছে। তো সেক্ষেত্রে একটা নিউট্রাল একটা পজিশনে এসে দেখা যাচ্ছে যে বেশ কিছু ইন্টারভিউরা তারা জানিয়েছেন যে অ্যাপটিটিউড টেস্ট সেখানে নেওয়া হয়েছে। আবার কেউ জানাচ্ছেন, বেশ কিছু সংখ্যক ইন্টারভিউরা তারা জানাচ্ছেন যে অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হয়নি। তার ফলে একটা বিতর্কমূলক জায়গায় চলে এসছে এবং শুনানি প্রক্রিয়া থেকে বিকাশবাবু তিনি র‍্যাংক জাম্প যে বিষয়টা ইতিমধ্যেই এসএসসির সঙ্গে রিলেটেড ছিল বা এই টার্মটার সঙ্গে আমরা পরিচিত হয়েছি, এখানে তিনি কিন্তু মেরিট জাম্পের কথা জানিয়েছেন যে এখানে মেরিট জাম্প করা হয়েছে। তো নতুন একটি টার্ম তিনি ব্যবহার করেছেন যে মেরিটকে জাম্প করা হয়েছে। সেক্ষেত্রে রিজার্ভেশন পলিসিকে মেইনটেইন করা হয়েছে কিনা সেই বিষয়ে বারংবার বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে এসছে এই কোর্টের মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে দুটি মামলা ইতিপূর্বে খারিজ হয়েছে। যদিও দেখা যাচ্ছে যে বিভিন্ন পিটিশনার যারা রয়েছেন তারা লাস্ট যে কাট অফ সেই ডিস্ট্রিক্টে নেমেছিল, তার পরিপ্রেক্ষিতে তার বেশি মার্কস বা বেশি স্কোর থাকা সত্ত্বেও তিনি অ্যাপয়েন্টমেন্ট পাননি। তো কেন পাননি সেটার যথার্থ অ্যান্সার পর্ষদকে দিতে হবে। যদি সেই ক্যান্ডিডেট তিনি অর্থাৎ পিটিশনার তিনি সেই জেলায় অ্যাপ্লাই করে থাকেন বা সেই জেলার কাট অফ সত্যি যদি কম নেমে থাকে, তাহলে কিভাবে সেটা ঘটলো সে বিষয়ে পর্ষদকে যথার্থ অ্যান্সার দিতে হবে। সেক্ষেত্রে পিটিশনাররা কিন্তু অবশ্যই চাকরির দাবিদার থাকেন এবং তাদেরকে অবশ্যই চাকরি দিতে হবে। তো এই মামলায় শেষ শুনানি প্রক্রিয়া থেকে বিচারপতি তিনি কিন্তু জানতে চেয়েছিলেন যে কতজন পিটিশনার রয়েছেন। তো সেক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি ২০১৭ সালে রিক্রুটমেন্ট পরে বাকি পড়েছিল, সেই ভ্যাকেন্সির থেকে এই মুহূর্তে পিটিশনারের সংখ্যা একটু বেশি রয়েছে। তার ফলে সমস্ত ক্যান্ডিডেটের চাকরি পাওয়া নিয়েও একটা সংশয় বা একটা কোয়েশ্চেন মার্ক আসছে। কিন্তু এখানে যে সমস্ত পিটিশনাররা অ্যাকচুয়ালি যোগ্য বা লাস্ট কাট অফের থেকে বেশি মার্কস রয়েছে যাদের, তারা কিন্তু তাদের চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ মূল রিট পিটিশনারদের পক্ষ থেকে বিকাশবাবু তিনি তার বিস্তারিত আর্গুমেন্ট করবেন এবং তার কনক্লুশন শুনানি আজ করে ফেলবেন এবং এরপর মূল রিট পিটিশনের পক্ষ থেকে তেমন যদি কেউ কিছু বলার থাকে তাহলে তারা বক্তব্য তুলে ধরবেন এবং এর পরের থেকেই কিন্তু মূলত রিপ্লে প্রক্রিয়া চলবে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে অনারেবল জাস্টিস মহাশয়দের কোনো প্রশ্ন থাকলে বা তারা অ্যান্সার নেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন প্রশ্নগুলো যেগুলো উঠে এসছে, যে সমস্ত কনফিউশনগুলো রয়েছে
সেই প্রক্রিয়া বেশ কয়েকদিন ধরে চলবে বা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেও বিভিন্ন আইনজীবীদের পক্ষ থেকেও তারা বিভিন্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরেই এই মামলা একটা ফাইনাল কনক্লুশন এর দিকে এগোবে। তো সেক্ষেত্রে এই ৩২,০০০ চাকরি প্রার্থী নন ট্রেন্ড প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের মামলা প্রায় কনক্লুশন এর পর্যায়ে এসে যাচ্ছে এবং সেক্ষেত্রে আর কয়েকটি শুনানি প্রক্রিয়া চলবে এবং শুনানি প্রক্রিয়ার পর এই মামলা কিন্তু শেষ হয়ে যাবে এবং মামলাটি ফাইনাল রায়দানের জন্য রিজার্ভ হয়ে যাবে। কিছুদিনের মাথায় গিয়ে ফাইনাল জাজমেন্ট এসে যাবে। তো সেক্ষেত্রে একটা ভালো পজিশন এই মুহূর্তে রয়েছে শিক্ষক এবং পিটিশনার উভয় পক্ষেরই কিন্তু একটা ভালো দিক রয়েছে। তার কারণ পিটিশনারদেরও একটা চাকরির সম্ভাবনা কিন্তু সেখান থেকে উঠে আসছে এবং শিক্ষকদেরও একটা চাকরি স্থিতিস্থাপক অবস্থা বা চাকরি বেঁচে যাওয়ার অবস্থার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। অনারেবল জাস্টিস মহাশয়দের কথোপকথনের মধ্য দিয়ে এই বক্তব্য আমরা রাখতে পারি বা বলতে পারি। এখন বিচারপতিদের লাস্ট ফাইনাল ফাইন্ডিংস তারা কি করবেন বা সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যখন জাজমেন্ট দেবেন, তখন তারা কি জাজমেন্ট দেবেন সেটা কিন্তু সময়ই বলবে। পরবর্তীতে এই সংক্রান্ত আপডেট পেতে বা আজকের শুনানি প্রক্রিয়ার একদম মুখ্য বিষয়গুলো আমরা তুলে ধরবো বা শুনানির প্রক্রিয়া এনালাইসিস করব পরবর্তী আরেকটি ভিডিওতে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।